নমস্কার, জয় হিন্দ। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব ইনফ্লেশন সম্পর্কে। প্রধানত আজকে আমি আলোচনা করব ইনফ্লেশন কী, কত রকমের ইনফ্লেশন হয় আর ইনফ্লেশনের কারণ কী। প্রধানত ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বলতে বোঝায় কোনো জিনিসের দাম যদি অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায় তাকে কী বলা হয়ে থাকে না, ইনফ্লেশন। এখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে, ইনফ্লেশন ইজ ডিফাইন্ড as a situation where is sustained unchecked increase in the general price level and fall in the purchasing power of the money। অর্থাৎ যদি টাকার ক্রয় ক্ষমতা কমে যায় এবং জিনিসের দাম বেড়ে যায় তাকে কি বলা হয়ে থাকে না, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এটাকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, সেটা কি না, ইনক্রিজ ইন ডিম্যান্ড, যদি ডিমান্ড বেড়ে যায়, আর রেডিউস সাপ্লাই, যদি সাপ্লাই কমে যায়। এরপরে আসছে কি না, ডিফারেন্ট টাইপস অফ ইনফ্লেশন, কত রকমের মুদ্রাস্ফীতি হয়ে থাকে। মুদ্রাস্ফীতি প্রথম যেটা আছে ভাগটা, সেটা হচ্ছে না ক্রিপিং ইনফ্লেশন। ক্রিপিং ইনফ্লেশন অর্থাৎ যে মুদ্রাস্ফীতিটা খুব কম পরিমাণে, খুব স্লো রেট অফ ইনফ্লেশন, সেটাকে বলা হয়ে থাকে না ক্রিপিং ইনফ্লেশন বা ভেরি স্লো ইনফ্লেশন। এটা সাধারণত 2 থেকে 3%, যদি কোনো জিনিসপত্রের দাম 2 থেকে 3%, শতকরা 2 থেকে 3% বেড়ে যায়, তাকে বলা হয়ে থাকে না ক্রিপিং ইনফ্লেশন। তারপরের যে ইনফ্লেশনের টাইপটা আসে সেটা হচ্ছে না ওয়াকিং ইনফ্লেশন, ওয়াকিং বা ট্রটিং ইনফ্লেশন। এটা প্রধানত বলা হয়ে থাকে কোনো জিনিসপত্রের বা বাজারে মুদ্রাস্ফীতির পরিমাণ যদি 3 থেকে 10% হয়, সেটাকে কি বলা হয়, ওয়াকিং ইনফ্লেশন বা ট্রটিং ইনফ্লেশন। 3 নম্বর যে ভাগটা আছে সেটাকে বলা হচ্ছে না রানিং ইনফ্লেশন। রানিং ইনফ্লেশনটা কি, যদি ইনফ্লেশনটা 10 to 20%, 10 থেকে 20% হয়ে থাকে, সেটাকে কি বলা হয়ে থাকে না, রানিং ইনফ্লেশন। তারপরে যেটা আসছে হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশন অর গ্যালোপিং ইনফ্লেশন অর রানঅ্যাওয়ে ইনফ্লেশন। এখানে ইনফ্লেশনটা 2 থেকে 3 ডিজিট হয়ে থাকে, সাধারণত 10 থেকে 20% বা 110% পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ 100%-এর বেশি দাম যদি বেড়ে যায়, সেটাকে কি বলা হয়ে থাকে না, হাইপার ইনফ্লেশন বা গ্যালোপিং ইনফ্লেশন অর রানঅ্যাওয়ে ইনফ্লেশন। এর পরের যে ভাগটা আসছে সেটা হচ্ছে না হোয়াট ইজ হেডলাইন ইনফ্লেশন অ্যান্ড কোর ইনফ্লেশন। হেডলাইন ইনফ্লেশনটা কি আর কোর ইনফ্লেশনটা কি। এখন হেডলাইন ইনফ্লেশন বলতে বোঝায় যে কোনো একটি মার্কেটের সমস্ত টোটাল ইনফ্লেশন, সমস্ত ইনফ্লেশনকে যদি আমি একসঙ্গে নিই, এর মধ্যে যেমন ফুড কমোডিটি থাকবে, ফুয়েল থাকবে, আর তাছাড়া অন্যান্য আইটেম থাকবে, সমস্ত কিছুকে একসাথে কি বলা হয়ে থাকে না, আমার হেডলাইন ইনফ্লেশন। আর কোর ইনফ্লেশনটা কি, কোর ইনফ্লেশন হলো যদি ফুড আর ফুয়েল আইটেমটা যদি বাদ দিই হেডলাইন ইনফ্লেশন থেকে, তাহলে সেটাকে কি বলা হয়ে থাকে না, কোর ইনফ্লেশন। কেন ফুড আর ফুয়েল আইটেমটা বাদ দেওয়া হয়, কারণ মার্কেটে সাধারণত ফুড আর ফুয়েল এই দুটো জিনিসের দাম প্রধানত বাড়ে বা কমে, অনবরত ইনফ্রিকোয়েন্টলি বেড়ে যায় বা কমে যায়। সেই জন্য এই দুটো জিনিস বাদ দিয়ে যে ইনফ্লেশনটা হয়ে থাকে সেটাকে কি বলা হয়ে থাকে না, কোর ইনফ্লেশন। আর হেডলাইন ইনফ্লেশন হলো যে সমস্ত ইনফ্লেশন, সমস্ত ফুড ফুয়েল টোটাল যে কমোডিটি সমস্ত একসাথে কী বলা হয়ে থাকে, আমার হেডলাইন ইনফ্লেশন। এরপরে যেটা আসছে আমার কজেস অফ ইনফ্লেশন। কজেস অফ ইনফ্লেশনটা কি, কজ অফ ইনফ্লেশনটা কি, একটা হচ্ছে না ডিমান্ডফুল ইনফ্লেশন আর একটা হচ্ছে কস্ট পুশ ফ্যাক্টর। যদি আমার ডিম্যান্ড অর্থাৎ কিনা চাহিদা বেড়ে যায়, মার্কেটে যদি চাহিদা বেড়ে যায়, তার জন্য যে ইনফ্লেশন হয় সেটাকে কি বলা হয়ে থাকে না, ডিমান্ডফুল ইনফ্লেশন। যেমন এর মধ্যে আছে না পপুলেশন রাইজ, ব্ল্যাক মানি, রাইজ ইন ইনকাম। এই সমস্ত কিছু যখন হচ্ছে তখন না মানুষের পারচেজিং পাওয়ারটা বেড়ে যায়, ক্রয় ক্ষমতা বেড়ে যায়, এবং মার্কেটে জিনিসের শর্টেজ হলে না অটোমেটিক দামটা বেড়ে যায়। এটাকে কী বলা হচ্ছে, ডিমান্ডফুল ফ্যাক্টর। আর একটা কি কস্ট পুশ ফ্যাক্টর, যদি মার্কেটের প্রোডাকশান বা উৎপাদন করতে যদি কোনো জিনিসের দাম বেশি লাগে, তাহলে সেটাকে লাভ করতে গেলে অর্থাৎ বেশি টাকায় বিক্রি করতে হবে, তার জন্য একটা ইনফ্লেশন হয়, সেটাকে কী বলা হচ্ছে, কস্ট পুশ ফ্যাক্টর। অর্থাৎ আমার প্রোডাকশান করতে গিয়েই দামটা বেড়ে গেছে।
তাহলে বন্ধুরা আজ ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে বাকি যে গুলো আছে ট্রেন্ড ইন ইনফ্লেশন আর স্পেসিফিক মেজার ইনফ্লেশনকে কীভাবে মেজার করা হয়, জিডিপি ডিফ্লেটর কী, হোলসেল প্রাইস ইন্ডেক্স কী, কনজিউমার প্রাইস ইন্ডেক্স কী, পারচেজিং প্রডিউসার প্রাইস ইন্ডেক্স কী, এই সমস্তগুলো পরের ভিডিওতে আলোচনা করব। ফিলিপ কাপ কী। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।